হ্যালো এভরিওয়ান, আজকে আমি গান্ধী দা মহাত্মা এই চ্যাপ্টারটা পুরোটা একসাথে পড়াবো। এটা আমার প্রথম লাইভ স্ট্রিমিং। তো প্রথম লাইভ স্ট্রিমিং এ আমি গান্ধী দা মহাত্মা যে চ্যাপ্টারটা আছে, এটা পার্ট বাই পার্ট রয়েছে চ্যানেলে, কিন্তু আজকে আমি ঠিক করেছি এটা পার্টে নয়, একেবারে একসাথে অ্যাট এ টাইম পুরো চ্যাপ্টারটা পড়াবো। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চ্যাপ্টারে চলে আসছি, টেক্সটে চলে আসছি। সো লেটস স্টার্ট। লেসন 1, Gandhi the Mahatma, Part 1. One day, a little boy visited Mahatma Gandhi. একদিন একটি বাচ্চা ছেলে মহাত্মা গান্ধীর সাথে দেখা করলো বা দেখা হলো। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। Such a great man without a shirt, he wondered. সে অবাক হয়ে ভেবেছিল যে এরকম একজন মহান মানুষ, তার গায়ে একটা জামাও নেই। কারণ আমরা জানি, আমরা গান্ধীজির বেশিরভাগ ছবিতে দেখি যে তার গায়ে জামা থাকে না, খুব সাধারণ সাদাসিধে ভাবে তিনি থাকেন, বা থাকলেও খুব হালকা একটা চাদর বা কাপড় এরকম থাকে। তো ছেলেটি খুব অবাক হলো। Why don't you wear a shirt, গান্ধীজি? The little boy asked. বাচ্চা ছেলেটি গান্ধীজিকে জিজ্ঞাসা করলো যে আপনি জামা পরেন না কেন? Where is the money, son? গান্ধীজি asked gently. গান্ধীজি স্বভাবতই খুব নম্রভাবে ছেলেটিকে আবার পাল্টা প্রশ্ন করলেন, কি না জামা যে পরবো, টাকা কোথায়? I am very poor. আমি ভীষণ দরিদ্র। I cannot buy a shirt. জামা কিনতে আমি পারি না। The boy felt pity. তো এই যে কথাগুলো উনি বললেন যে জামা কেনার টাকা কোথায়, আমি ভীষণ গরিব, জামা কেনার টাকা আমার কাছে নেই, তো এই কথাগুলো শুনে ওই বাচ্চা ছেলেটির মনে খুব পিটি, করুণার একটা ভাব তৈরি হলো। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড। তখন সে বলল যে আমার মা খুব ভালো সেলাই করেন। শি মেক্স অল মাই ক্লোথস। তিনি অর্থাৎ আমার মা আমার সমস্ত জামা তৈরি করে দেন। I will ask her to sew a shirt for you. আমি তাকে বলবো, মাকে বলবো যে আপনার জন্য একটা জামা তৈরি করে দিতে। How many shirts can your mother make? গান্ধীজি asked. গান্ধীজি জিজ্ঞাসা করলেন যে তোমার মা কতগুলো জামা বানাতে পারবেন? Just tell me how many you need, said the boy. তখন ছেলেটি বলল যে আমাকে শুধু বলুন না আপনার কটা জামা দরকার। She will make as many as you want. আপনার যতগুলো জামা লাগবে আমার মা ততগুলো জামাই বানিয়ে দেবেন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট। গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন। বাচ্চা, আমার ফ্যামিলিটা অর্থাৎ পরিবার বিশাল বড়। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার 40 কোটি ভাই বোন, আমার ভাই বোনেরই সংখ্যা 40 কোটি। Till every one of them has a shirt, how can I wear one? গান্ধীজি asked. তখন গান্ধীজি জিজ্ঞাসা করলেন যে এই যে আমার এত বড় পরিবার, 40 কোটি ভাই বোন, তো তারাও তো দরিদ্র, তারাও তো গরিব, তাদেরও পরনের যে পোশাক সেই কেনার টাকা তাদের কাছে নেই। তো তারা যতক্ষণ না পর্যন্ত জামা পরছে আমি কি করে পরি? দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়। এই অসাধারণ উত্তরটি ছেলেটিকে অবাক করে দিল, অর্থাৎ ওই বাচ্চা ছেলের মনেও কিন্তু এই উত্তরটা যথেষ্ট প্রভাব ফেললো। 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, ভাবছে ছেলেটা, অবাক হয়ে ভাবছে যে একজন মানুষের 40 কোটি ভাই বোন, এও কি সম্ভব? গান্ধীজি ওয়াজ রাইট। গান্ধীজি কিন্তু কথাটা ঠিকই বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স। কারণ গান্ধীজি কিন্তু ভারতবর্ষের সমস্ত মানুষকে তার নিজেরই পরিবারের সদস্য মনে করতেন। নেক্সট হচ্ছে পার্ট 2 যেটা আছে বই অনুযায়ী। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল।
গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরতেন। কেন ঘুরতেন? না, ইন্ডিয়ার যে ফ্রিডম স্ট্রাগল অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রাম কাদের বিরুদ্ধে? আমরা জানি ব্রিটিশ বা ইংরেজদের বিরুদ্ধে। কেন? না, তারা আমাদের দেশে জোর করে অধিকার করেছিল, অর্থাৎ আমাদের ওপর তারা আমাদের দেশে এসে আমাদের ওপরেই তারা ছড়ি ঘোরাচ্ছিল, তাই না? তখন ভারতীয়রা চাইছিল তাদের হাত থেকে স্বাধীনতা লাভ করতে। তাহলে এই যে স্বাধীনতার যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধ যে ব্রিটিশদের সাথে, সেটা তো এমনি এমনি হবে না, তার জন্য অনেক রসদ দরকার, আর সেই রসদ যোগানোর দরকার। সেই রসদ যোগানোর জন্য দরকার কি? টাকার। তো এই ফান্ড বা টাকা কালেক্ট করার জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরতেন, এবং সাধারণ মানুষ সবাই তাকে যে যেরকম পারত দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার জন্য তারা দান করত। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, তো এরকমই একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, আর সেখানে তার দেখা হলো একজন বৃদ্ধার সাথে, খুব বৃদ্ধা ভদ্রমহিলা। সে কুড নট স্ট্যান্ড স্ট্রেট, এবং তিনি এতটাই তার বয়স হয়ে গেছে, তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল সমস্ত সাদা হয়ে গেছে, ধূসর গ্রে রঙের হয়ে গেছে। হার শাড়ি ওয়াজ টর্ন, তিনি যে শাড়িটা পরেছিলেন সেটা পর্যন্ত একেবারে শতচ্ছিন্ন, মানে বোঝাই যাচ্ছে যে তিনি খুব খারাপ অবস্থায় আছেন। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তো তিনি গান্ধীজির কাছে গেলেন, অর্থাৎ সেই বৃদ্ধা, অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পায়ে হাত দিলেন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে গান্ধীজি তার পায়ে হাত দিয়ে মানে প্রণাম করছেন, ওই বৃদ্ধা গান্ধীজির পায়ে হাত দিয়ে বৃদ্ধা প্রণাম করছেন। দেন শি গেভ হিম আ কয়েন, তারপরে সেই বৃদ্ধা কি করলেন? একটা কয়েন দিলেন, অর্থাৎ একটা মুদ্রা। জমনলাল বাজাজের ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, এইবার গান্ধীজির একজন সহকর্মী ছিলেন, তার নাম কি? জমনলাল বাজাজ। এই জমনলাল বাজাজের কাজ কি ছিল? না, এই যেখান থেকে যত ফান্ড কালেক্ট করা হতো, কালেকশন হতো, সেই কালেক্টেড যে ফান্ড, টাকা, সেটাকে যত্ন করে একটা জায়গায় রাখা। এইটা ছিল জমনলাল বাজাজের ডিউটি। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, ন্যাচারালি তার যেটা দায়িত্ব, যে যা টাকা কালেক্ট হয় সেটা সে তার কাছে রাখে, একটা জায়গা নিশ্চয়ই আছে, সেখানে জমা হয়। তো স্বাভাবিকভাবে যেহেতু ওই বৃদ্ধা কয়েনটা গান্ধীজিকে দিয়েছেন, তো জমনলাল বাজাজ সেই কয়েনটা গান্ধীজির কাছ থেকে চায়। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি রিফিউজ করলেন। খুব অদ্ভুত ব্যাপার, অর্থাৎ কয়েনটা তিনি দিতে চাইলেন না। জমনলাল ওয়াজ সারপ্রাইজড, জমনলাল এই অদ্ভুত আচরণে, অর্থাৎ গান্ধীজির এই অদ্ভুত আচরণে একটু অবাকই হলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জমনলাল সেড, এবং অবাক হয়ে বললেন যে আমি তো হাজার হাজার টাকা আমার কাছে রাখি। অর্থাৎ বলার মানে কি বলতে চাইছেন, যে হাজার হাজার টাকা আমি তো আমার কাছে রাখি, তাহলে একটা কয়েন দিতে আপনি হেজিটেট করছেন, আপনি দিতে চাইছেন না, রিফিউজ করছেন। জাস্ট কৌতূহল, মানে কৌতূহল বলাটাও ভুল, ওনার অবাক লেগেছে যে আমি এত হাজার হাজার টাকার দায়িত্ব আমি নিচ্ছি, আমি সেটাকে রাখছি, আর এই একটা কয়েন কেন গান্ধীজি দিতে চাইছেন না। এইটা ওনার মনে একটা বিষয় তৈরি করেছে, যে কারণে তিনি জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার। এবার গান্ধীজি বলছেন, দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। গান্ধীজি বললেন যে ওই হাজার হাজার টাকার কথা যে তুমি বলছো না, ওই হাজার হাজার টাকার থেকেও এই একটা কয়েনের মূল্য আমার কাছে অনেক বেশি। ইফ আ ম্যান হ্যাজ ল্যাক্স, হি ক্যান গিভ 1,000 or 2, যদি কোনো মানুষের লাখ লাখ টাকা থাকে, তাহলে সেই লাখ লাখ টাকা থেকে 1-2 হাজার টাকা দান করাটা তার পক্ষে কোনো ব্যাপার নয়, ঠিক আছে, সে সহজেই সেটা করতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই যে কয়েনটা, এই কয়েনটা হয়তো ওই বৃদ্ধার কাছে শুধু একটাই, এই কয়েনটুকুই ছিল তার নিজের জন্য, সেইটা সে দিয়ে দিয়েছে। কেন না, দেশের স্বার্থে। নিজে খেতে পাচ্ছে না, হয়তো নিজের পরনের শাড়িটা শতচ্ছিন্ন ছিঁড়ে গেছে, কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে তার কাছে যেটুকু ছিল, একটাই হয়তো কয়েন, সেই কয়েন তিনি দান করে দিয়েছেন। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, তুমি ভাবতে পারছো কি অসাধারণ ত্যাগ, স্যাক্রিফাইস।
So I value this coin more than a crore of rupees, গান্ধীজি explained. এভাবেই গান্ধীজি ব্যাখ্যা করে বললেন যে এই কারণে এই একটা কয়েন, 1000 টাকা, হাজার হাজার টাকার কথা যে বলছো সেটা তো অনেক পরের কথা, 1 কোটি টাকার থেকেও এই কয়েন আমার কাছে অনেক বেশি মূল্যবান। He kept that coin with him forever, এবং তিনি সেই কয়েনটা অর্থাৎ সেই মুদ্রাটি সারা জীবন নিজের কাছে রেখে দিয়েছিলেন। নেক্সট, পার্ট 3। Thoughts of love, peace and equality filled Gandhiji's works. গান্ধীজি যা যা কাজ করতেন বা করেছিলেন সব কাজের মধ্যে কিন্তু 3টে জিনিস কমন ছিল। সেই 3টে জিনিস কি? লাভ, ভালোবাসা, পিস, শান্তি, আর ইকুয়ালিটি, সাম্য। অর্থাৎ ভালোবাসা, শান্তি এবং সাম্য, এই 3টে চিন্তা ভাবনা বা 3টি বিষয় গান্ধীজির প্রত্যেকটি কাজ জুড়ে থাকতো। স্বামী বিবেকানন্দ and রবীন্দ্রনাথ টেগোর also had similar ideas. আরো দুজন বিখ্যাত ব্যক্তিত্ব, একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ এবং অন্যজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এনাদের দুজনের কাজের মধ্যেও কিন্তু ঠিক একই ধরনের চিন্তা ভাবনা কাজ করতো, অর্থাৎ এই একই চিন্তা ভাবনা থেকে তারা কাজ করতেন। স্বামী বিবেকানন্দ wanted unity among all religions. স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সমস্ত ধর্মের মধ্যে একটা একতা আসুক, একতার বা ঐক্যের ভাব আসুক। He spoke about it in 1893 at Chicago. এবং শিকাগো আমেরিকার একটি শহর, তো এই শিকাগোতে তিনি মানে কি? স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে তিনি এই বিষয়ের ওপর একটি বক্তৃতাও দিয়েছিলেন। আমরা জানি খুব বিখ্যাত একটি বক্তৃতা। রবীন্দ্রনাথ টেগোর started the Raksha Bandhan in 1905. রবীন্দ্রনাথ ঠাকুরও 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। It was a festival of brotherhood and communal harmony. এটা কিসের উৎসব ছিল? না সৌভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। অর্থাৎ আমরা সবাই এক, অর্থাৎ আমাদের সবার মধ্যে সৌভ্রাতৃত্বের যে ভাব সেটা বজায় রাখা উচিত, এবং সেই যে চিন্তাধারা তার প্রতীক হিসাবে তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। These three great men have become immortal for their thoughts and works. আর এই যে 3জন বিখ্যাত ব্যক্তি অর্থাৎ গান্ধীজি, যাকে নিয়ে এই চ্যাপ্টারটা, এবং আরো দুজনের কথা যেখানে বলা হলো, একজন স্বামী বিবেকানন্দ এবং আরেকজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই 3জন বিখ্যাত ব্যক্তি কিন্তু have become immortal, অর্থাৎ তারা অমর হয়ে আছেন আমাদের মনের মধ্যে। কেন হঠাৎ অমর হয়ে আছেন? অমর কাকে বলা হয়? ইমমর্টাল মানে হচ্ছে অমর। অমর মানে কি? মানুষের জীবন সেটা তো একদিন না একদিন শেষ হবে, এবং আমাদের শরীর সেটাও নশ্বর, সেটাও একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে এবং অবশ্যই ভালো কাজের মাধ্যমে, সুকাজের মাধ্যমে আমরা মানুষের মধ্যে কিন্তু বেঁচে থাকি। অর্থাৎ আমাদের নশ্বর দেহটা চলে যায়, কিন্তু আমাদের কাজটা রয়ে যায়, আমাদের ভালো কাজটা মানুষের মনের মধ্যে রয়ে যায়। ঠিক একইভাবে এই 3জন বিখ্যাত অসাধারণ ব্যক্তি, তারা তাদের চিন্তা ভাবনা এবং সেই চিন্তা ভাবনা থেকে যে করা কাজ, এর দ্বারাই কিন্তু তারা আজও আমাদের মনের মধ্যে তারা বেঁচে আছেন, তারা অমর হয়ে আছেন। তো এই ছিল চ্যাপ্টারটির ফুল টেক্সট। ক্লাস 5 এর লেসন 1 গান্ধী দা মহাত্মা, এটার ফুল টেক্সট হচ্ছে এইটা। তো আজকে এইটুকুই। পরের রবিবার আমি চেষ্টা করব 4:30 থেকে আবার লাইভ হতে, আবার কোনো একটা চ্যাপ্টার আমি অ্যাট এ টাইম একসাথে পুরোটা আমি ডিসকাস করব। ততক্ষণের জন্য বাই।